KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই 1xBet, প্রেজেন্টেড বাই UEM, গুড এডুকেশন গুড জব, অ্যান্ড অ্যাসিস্টেড বাই অ্যাসিওর হোম অ্যাপ্লায়েন্সেস। আজকে আপনারা আন্দাজি করতে পারছেন যে আমি কী নিয়ে কথা বলবো। ইয়েস, কালকে রোববারে বারবাটি স্টেডিয়ামে সেকেন্ড ওয়ানডে আর খেলবে ইন্ডিয়া ইংল্যান্ড। এই ম্যাচে যদি ভারত জিতে যায় তাহলে অনতিক্রম্য 2 ম্যাচ ব্যবধানে অর্থাৎ 2-0 জিতে সিরিজ ভারতের হয়ে যাবে, ঠিক যেমন T20 সিরিজটা ভারত পেয়েছিল। এবং ওখানে বারবাটি স্টেডিয়ামে আমার সঙ্গে, এখান থেকে আমি কলকাতা থেকে, ওখানে কটকে বসে আছে জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি ওই জন্য আজকে আমার পাশে নেই। জয়জ্যোতিকে আমার জিজ্ঞেস করার যে এই রোববারের ম্যাচ ঘিরে কেমন উন্মাদনা আছে কটকে। এই জন্যই জিজ্ঞেস করছি যে কটক এমন একটা শহর, বা উড়িষ্যা বরঞ্চ এমন একটা রাজ্য যেটা ভারতীয় হকির রাজধানী হয়ে গেছে। কিছুদিন আগে রাউরকেল্লায় ন্যাশনালস খেলা হলো, সেটা নিয়ে বেশ উন্মাদনা ছিল, হকি টিম তৈরি হয়। সেই হকির শহরে ক্রিকেট, এটার আমেজটা কেমন জয়জ্যোতি? আজকের যে চিত্রটা ধরা পড়ছে একটু যদি বলে রাখি, ঠিক আমি যেখান থেকে এই কভারেজটা করছি তার ঠিক উল্টো দিকের যদি স্টেডিয়ামের চিত্রটা দেখানো যেত তাহলে বোঝানো যেত যে এই মুহূর্তে দর্শকদের উন্মাদনা ঠিক কতটা। প্রায় 20,000 মানুষ কিন্তু এসছেন ভারতীয় দলের প্র্যাকটিস দেখতে, ম্যাচ নয়, প্র্যাকটিস দেখতে। তাই পরিষ্কার বলা যায় যে এই বারাবতী স্টেডিয়ামে 5 বছর পর ওডিআই ম্যাচ হতে চলেছে। আর একদম মানে বারাবতী যে আগামীকাল একদম প্যাকড হাউস থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না। জয়জ্যোতিকে যখন পেয়েই গেছি তখন ওকে দিয়েই শুরুটা, অর্থাৎ পাওয়ার প্লেটা ওকে দিয়েই করা যাক। আমার সেকেন্ড প্রশ্ন, যে বারবাটি স্টেডিয়াম ভারতের দুর্গ, লাস্ট ভারত এখানে কবে হেরেছিল জানেন? 2003 সালে, 2002 সালে। অ্যাকচুয়ালি 2002 সালে মানে মনে করতে পারছেন কোন প্রাচীন সভ্যতা? 2002 সালে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হোয়াটসঅ্যাপ চালু হয়নি, চ্যাটিং চালু হয়নি, ভিডিও বলে কোনো বস্তুই ছিল না, মানে এই ভিডিও ক্যাসেটে পাওয়া যেত। সেই সময়কার প্রাচীন পৃথিবীতে লাস্ট ভারত এখানে হেরেছে। তাই আমার প্রশ্ন জয়জ্যোতির কাছে, এই যে ভারতীয় ক্রিকেটের দুর্গ বারবাটি, সেটা কি ইন্ডিয়ান টিমকে বাড়তি বল ভরসা দিচ্ছে? সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দল প্রসঙ্গে বলবো, অবশ্যই ভারতীয় দল যথেষ্ট কনফিডেন্ট এবং শীতাংশু কোটাক আজকে সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলেন যে গত ম্যাচে আমরা কিছু ভুল করি, দ্রুত উইকেট পতন হয়, কিন্তু তারপর যে অ্যাপ্লিকেশন ভারতীয় ব্যাটাররা দেখিয়েছেন সেটার প্রশংসা কিন্তু করতেই হবে। তাই আশাবাদী তিনি, আশাবাদী ভারতীয় ক্রিকেটাররা অবশ্যই। তবে সেকেন্ড ওডিআই এতটা সহজ হবে না, কারণ ইংল্যান্ড কিন্তু কামব্যাক করার চেষ্টা করবে। কারণ এই ওডিআই ম্যাচ ভারত যদি জিতে যায় তাহলে সিরিজ কিন্তু জিতে যাবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কটকের এই দ্বিতীয় ওডিআই ম্যাচ। থার্ড প্রশ্ন, যেটা গোটা ভারতবর্ষ জানতে চায়, যে রোহিত শর্মার বডি ল্যাঙ্গুয়েজ কেমন? আজকে অদ্ভুত ব্যাপার যে আজকে ব্যাটিং পরামর্শদাতা শীতাংশু কোটাক তিনি প্রেস কনফারেন্সে এসেছেন, রোহিত শর্মা প্রেস কনফারেন্সটা এড়িয়ে গিয়েছেন। আগের প্রেস কনফারেন্সে আমাদের মনে আছে যে নাগপুরের ম্যাচের আগে প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে তার ফিউচার নিয়ে জিজ্ঞেস করা, যে তিনি রীতিমতো রেগে গিয়েছিলেন। ইউজুয়ালি রোহিত শর্মার প্রেস কনফারেন্সগুলো খুব মজার হয়, প্রায় কপিল শর্মার শোয়ের মতো, সবাই হাসে। কিন্তু আগের দিনেরটা মোটেই মজার ছিল না, বরঞ্চ তিনি মেজাজ হারিয়েছিলেন, ধৈর্যচ্যুতি হচ্ছিল। তাই জানতে চাই, রোহিত শর্মাকে তোমরা প্রেস কনফারেন্সে পেলে না আজকে, কিন্তু রোহিত শর্মাকে মাঠে কেমন দেখলে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন? গৌতমদা, রোহিতের বডি ল্যাঙ্গুয়েজ আজকে যেটা ধরা পড়লো, তিনি চাপে যে রয়েছেন, প্রেসারে যে রয়েছেন সেটা কিন্তু পরিষ্কার। তিনি টিম বাস থেকে যখন নামলেন তখনও কিন্তু বিশাল কিছু উচ্ছ্বাস তার মধ্যে দেখা যায়নি। আজকে তিনি প্রেস কনফারেন্স করতে এলেন না। কেন প্রেস কনফারেন্স করতে এলেন না সেটা একদম পরিষ্কার, যে তাকে নিয়ে প্রশ্ন করা হবে যে তার যে অফ ফর্ম চলছে, ভিজিটিতে টোটালি ফ্লপ, এবং সাদা বলের ক্রিকেটেও কিন্তু খুব বেশি কিছু করতে পারেননি। গত ম্যাচে একটা র্যাশ শট খেলে আউট হয়েছেন, এবং পরিকল্পিত হবে যে শীতাংশু কোটাককে আজকে প্রেস কনফারেন্সে পাঠানো হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে, এটা কিন্তু বলা বাহুল্য। আর আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন জয়জ্যোতি, যে বিরাট কোহলি কালকে খেলবেন,
বিরাট কোহলি প্রথম ম্যাচটা হাঁটুর চোটের জন্য খেলতে পারেননি, অনেকে মনে করে ফুটবল খেলতে গিয়ে লেগেছিল, এক্স্যাক্টলি কী কারণ আমরা জানি না, কিন্তু খেলতে পারেননি হাঁটুতে চোট থাকায়। কালকে খেলবেন। এই বিরাট কোহলি ফ্যাক্টরটা রোববারে ছুটির বাজারে যোগ হয়ে কতটা বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। বিরাট কোহলি 90%, এখনো বলছি 90%, 10% বাদ রাখছি, তার এটাই কারণ যে অফিসিয়াল যেহেতু কিছু জানানো হয়নি। তবে বিরাট কোহলি খেলছেন, প্র্যাকটিস করছেন, চনমনে যথেষ্ট রয়েছে। শীতাংশু কোটাক বলছেন বিরাট কোহলি যথেষ্ট ভালো ছন্দে রয়েছেন, তাই না খেলার কোনো কারণ নেই। তাই ধরেই নেওয়া হচ্ছে বিরাট কোহলি কামব্যাক করছেন এবং বারাবতী স্টেডিয়াম একদম বিরাটময়। আজকের এই মানে প্র্যাকটিসেও বিরাট বিরাট ধ্বনি কিন্তু একদম উচ্চারিত হচ্ছে। আর আগামীকাল যদি বিরাটের ব্যাট জ্বলে ওঠে তাহলে কি হতে পারে তারা সেটা কিন্তু আমরা মানে এখন থেকেই মনে করতে পারি। এটার প্রশ্ন পেটে আরেকটা ছোট প্রশ্ন আছে, তুমি কি পুরীর সমুদ্র এবং জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে ফিরবে? মানে একটা সোমবার টুক করে একটা ছুটি নিয়ে নেবে? এটা আরেকটা প্রশ্ন। মানে আমরা আশাবাদী প্রত্যেকে ভারত জিতবে, ভারত সিরিজ এখানে র্যাপ আপ করবে এবং সেই আনন্দে একটু পুরীতে গিয়ে জগন্নাথ দেব দর্শন করে সমুদ্রে কিছুটা সময় কাটিয়ে তারপর কলকাতায় আসবো। ভারত সিরিজ জিতলে অবশ্যই মিষ্টি নিয়ে আসবো অফিসে, এটুকু বলতেই পারি। তো ধন্যবাদ তোমায়। এবার মূল আলোচনায় আমরা আসি। বারবাটি স্টেডিয়াম থেকে ভারত ইংল্যান্ড ম্যাচ কভার করছে জয়জ্যোতি ঘোষ, কিন্তু এখানে বসেই বেশ বুঝতে পারছি যে অনেকগুলো প্রশ্ন এই সিরিজের আগে চলে এসেছিল, যে প্রশ্নগুলোর এখনো উত্তর ঠিকঠাক পাওয়া যায়নি। কেন উত্তর পাওয়া যায়নি? কারণ পরীক্ষাই তো সবার হয়নি ঠিক মতো, বা পরীক্ষায় সবাই পাশ করেননি। যারা যারা পাশ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরীক্ষা, আমি তাদের নামগুলো বলছি। হার্দিক পান্ডিয়া পাশ করেছেন, শ্রেয়স আইয়ার আগের দিন দারুণ পারফর্ম করেছেন, পাশ করেছেন। শ্রেয়স আইয়ার অরিজিনাল টিমে ছিলেনই না, রাত্রের ডিনার সারার সময় হঠাৎ জানতে পারেন বিরাট কোহলির চোট, তাকে খেলতে হবে, সেই মতো টিমে ঢোকেন। শ্রেয়স আইয়ারকে নিয়ে বড় একটা আলোচনা হয় না, তিনি তথাকথিত স্টার নন। নাইট রাইডার্সকে ট্রফি দিয়েও কেকেআর তাকে রাখার ব্যাপারে বিশাল উৎসাহ দেখায়নি, বরঞ্চ তারা ভেঙ্কটেশ আয়ারকে রেখে দিয়েছে অনেক বেশি টাকা দিয়ে। তারা যেমন ফিল সল্টকে ছেড়ে দিয়েছে, তেমনি শ্রেয়স আইয়ারকেও ছেড়ে দিয়েছে। বোর্ডের চুক্তি থেকে শ্রেয়স আইয়ার বাদ হয়ে গেছিলেন মাঝখানে, তিনি এবং ঈশান কিষান ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য। তাই শ্রেয়স আইয়ার হচ্ছেন একজন আন্ডারডগ, যিনি দারুণ সাকসেসফুল আগের ম্যাচে, এবং তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে ধরে নেওয়া যায় চূড়ান্ত 11তে তার জায়গা পাকা। হার্দিক পান্ডিয়া আরেকজন আন্ডাররেটেড প্লেয়ার। শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, তাকে করা হয়নি, বোধহয় তার মাঠের বাইরের জীবনযাত্রা এবং তাকে ঘিরে পারসেপশনের কথা ভেবে। কিন্তু তিনি না থাকলে ভারত কিন্তু বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়নই হতো না। ওই টি20 বার্বাডোস ফাইনালে হার্দিক পান্ডিয়া 3 উইকেট নিয়েছিলেন 20 রানে, তার আগে গোটা টুর্নামেন্ট খুব ভালো বল করেছেন। এই হার্দিক পান্ডিয়া পাশ করে গেছেন, শ্রেয়স আইয়ার পাশ করে গেছেন, অক্ষর প্যাটেল পাশ করে গেছেন। অক্ষর প্যাটেল আগের দিন ব্যাটিংয়ে খুব গুরুত্বপূর্ণ, ওই হিন্দি কমেন্টেটাররা বলেন না সাজেদারি, একটা ভালো পার্টনারশিপে তিনি অংশ নিয়েছেন। মনে রাখতে হবে অক্ষর প্যাটেল ওই টি20 বিশ্বকাপ ফাইনালেও কিন্তু 47 রানের একটা দারুণ ইনিংস খেলেছিলেন, যেটা না ঘটলে ভারত জিততো না। আর আগের দিন অক্ষর প্যাটেলকে 5 নম্বরে পাঠিয়েছিলেন গৌতম গম্ভীর, ওই পজিশনে হয়তো আবার আমরা তাকে দেখব যদি রাইট লেফট কম্বিনেশনটাকে জারি রাখতে হয়। আর কে আর হর্ষিত রানা। আমার সেদিন একজন সিলেক্টর বলছিলেন যে আমরা এখন চাই না যে আমাদের কোনো প্লেয়ার 3টে ফরম্যাটে খেলুক। তাই দেখবেন ঋষভ পান্ত টি20 টিমে নেই, শুভমান গিল টি20 টিমে নেই, সবাই 2টো করে ফরম্যাট খেলেন। সিলেক্টররা চাইছেন না যে কারোর উপর এক্সট্রা প্রেশার পড়ুক এবং কেউ এত অপরিহার্য হয়ে যাক যে সে রিটায়ার করলে 3টে ফরম্যাটেই একেবারে বিশাল খালি জায়গা হয়ে যায়। এই জায়গাটাতে একটা খুব ইম্পর্টেন্ট। হর্ষিত রানা আমরা দেখেছি যে তিনি টেস্ট ক্রিকেটে দারুণ বোলিং করেছেন অস্ট্রেলিয়াতে, তার আগে টি20তে রিসেন্ট সিরিজে ভালো বল করেছেন, এমনকি ওয়ানডে ম্যাচে যা বোলিং করেছেন তাতে কোথাও মনে হচ্ছে তিনি জসপ্রীত বুমরা যদি না যান তার জায়গায় হর্ষিত রানা যাবেন। হ্যাঁ, একটা ওভারে 26 রান দিয়েছেন, যেটা কোনো ডেবিউটেন্ট বোলার এত বেশি রান কখনো দেয়নি। কিন্তু মনে রাখতে হবে টিম ম্যানেজমেন্ট তাকে বলেছিল উইকেট চাই, উইকেটের জন্য অ্যাগ্রেসিভ বোলিং করেছেন। একবারও ভাবেননি যে আমি বাদ পড়ে গেলে কি হবে যদি রান পেয়ে যাই। এই বুকের খাঁচাটাই ভারতের দরকার জসপ্রীত বুমরার বদলে যদি ঢুকতে হয়। তাই হর্ষিত রানার নামের পাশে আমার ধারণা টিক পড়ে গেছে। আর কে অক্ষর প্যাটেল হলেন, শুভমান গিল বললাম, হর্ষিত রানা বললাম, শ্রেয়স আইয়ার বললেন, হার্দিক বললাম।
আরও একজন, সরি, শুভমন গিল, যাকে এখন ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। শুভমন গিল আগের দিন খুব অনিশ্চিত ছিলেন, নাগপুরের শুরুর দিকটা পা যাচ্ছিল না, হ্যামস্ট্রিংয়ে মনে হচ্ছিল চোট রয়েছে। জানি না কালকে যদি বিরাট কোহলি খেলবেন তো বটেই, কার জায়গায় খেলবেন? একটু হালকা হ্যামস্ট্রিংয়ে চোট থাকা শুভমন গিলের বদলে ঢুকবেন, নাকি যশস্বী জয়সওয়ালকে বাইরে করে বিরাট কোহলি ঢুকবেন? যশস্বী জাস্ট সবে ডেবিউ করেছিলেন আগের দিন ওয়ানডে ক্রিকেটে, 15 রান করেছেন, কিন্তু ভালো খেলছিলেন। তাকে একটা ম্যাচের পর বাদ পড়ে গেলে খুব আনফর্চুনেট হবে। তার চেয়ে ভালো হয় যদি শুভমন গিলকে তার হ্যামস্ট্রিংয়ের চোট সারানোর জন্য একটু সময় দিয়ে বিরাট কোহলি ঢুকে পড়েন। রবীন্দ্র জাডেজা একজন বুড়ো ঘোড়া হয়ে গেছেন এখন, যেহেতু রোহিত এবং বিরাটকে ঘিরে এতটা চর্চা, তাই তিনি হয়তো চর্চার মধ্যে সেভাবে নেই, কিন্তু তিনিও, অনেকে বলছেন যে অলক্ষ্যে তোমার সময় ঘনিয়ে এসেছে, আর সময় ঘনিয়ে আসবে সেটা যদি তিনি চান না, সেটা আগের দিন দেখিয়েছেন। রিসেন্টলি রবিচন্দ্রন অশ্বিন তার বোলিং মেট বলেছেন যে রবীন্দ্র জাডেজাকে এখানকার লোক, এখানকার মিডিয়া সেভাবে চিনতে পারলো না, ওর কন্ট্রিবিউশনটা বুঝলো না, যে কন্ট্রিবিউশনটা কি অসামান্য, এবং আবার দেখিয়েছেন। তাই এই যে শোনা যাচ্ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির 11তে জাডেজা কিছুতেই থাকবেন না, আমার মনে হচ্ছে সেই বিচারটাকে, মানে আগাম বিচারটাকে মিথ্যে প্রমাণ করেছেন রবীন্দ্র জাডেজা। তাহলে কজনকে পেলাম? রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শুভমন গিল, হর্ষিত রানা, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া। অর্থাৎ এই 6 জনের পরীক্ষা হয়ে গেছে, এরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরের লেভেলে চলে গেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এদের ঘিরে প্রশ্ন নেই। এবার যদিও একাদশ হয়ে গেছে, প্রশ্ন আছে বেশ কয়েকজনকে ঘিরে, যেমন KL রাহুল টিমে জায়গা পাবেন? ঋষভ পান্ত বসে আছেন, ঋষভ পান্তকে বসিয়ে রেখে কেউ খেলছেন আর রান করছেন না, সেটা কিন্তু খুব বিস্ময়কর। সেকেন্ড হচ্ছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি উইকেট পেয়েছেন T20-তে, লাস্ট ম্যাচে 3টে উইকেট, কিন্তু মোহাম্মদ শামিকে দেখে এখনও তার স্বামিত্ব এখনও কিন্তু আসেনি। মোহাম্মদ শামির হয়তো একটু সময় লাগবে কন্ডিশনে ফিরতে। ওয়াশিংটন সুন্দর এখনও কিছু নেই। ওয়াশিংটন সুন্দর যদি বরুণ চক্রবর্তী ঢুকে পড়েন, ওয়াশিংটন সুন্দর লাস্ট মিনিটে বাদ হয়ে গেলে আমি আশ্চর্য হব না। ইয়াশেবির কথা বললাম। বিরাট কোহলি মনে রাখবেন, শুধু ভারত নয়, বিরাট কোহলির সাকসেস চায় ICCও, কারণ বিরাট কোহলি হচ্ছেন 2027-এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। তার মুখ ব্যবহার করা হচ্ছে, কারণ বিশ্বব্যাপী এইরকম জনপ্রিয়তা আর কোনো ক্রিকেটারের নেই। অবিশ্বাস্য, টপ লেভেল স্পোর্টসম্যানদের সঙ্গে, জকোভিচের সঙ্গে তুলনীয় তার জনপ্রিয়তা। হয়তো মেসি এগিয়ে থাকবেন, কিন্তু জকোভিচ এবং বিরাট কোহলি খুব একটা দূরে থাকবেন না। এখানে একটা নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। কোহলি ফ্যানরা আপনারা প্লিজ চলে যাবেন না, ব্রেক থেকে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। কুলদীপ যাদব আরেকজন, আগের দিন ম্যাচে ফিরেছেন, এখনও বোঝা যায়নি তিনি ইনজুরি সারিয়ে ফিরেছেন, তিনি ঠিক আছেন কিনা। মনে রাখতে হবে যে বুমরা যদি না খেলেন, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ভরসা হবেন স্পিনাররা। কুলদীপ যাদব তিনি কিন্তু অলরাউন্ডারও নন, স্পিনিং অলরাউন্ডার তাকে বলা যাবে না, যেটা অক্ষরকে বলা যাবে, জাডেজাকে বলা যাবে, এমনকি ওয়াশিংটন সুন্দরকে বলা যাবে। কাজেই টিমে জায়গা রাখতে হলে, 11য় জায়গা রাখতে হলে কুলদীপ যাদবকে খুব দ্রুত পারফর্ম করতে হবে। এরপর বরুণ চক্রবর্তী আরও একজন বোলার যাকে নিয়ে প্রবল উৎসাহ, কারণ এই প্রথম তিনি অনেক দিন বাদে ওয়ানডের আকাশে আবার তিনি আবির্ভূত হবেন। বরুণ চক্রবর্তী, আমি ওয়ানডে স্ট্যাটস দেখছিলাম, 8 ম্যাচে 13 উইকেট, 24 গড়, ইকোনমি রেট 5, খারাপ কিছু নয়, কিন্তু বিধ্বংসী কিছুও নয়। সেদিন এরাপল্লী প্রসন্ন বলছিলেন যে অদ্ভুত ব্যাপার, একজন লেগ স্পিনার সে উইকেট পায় শুধু গুগলিতে। অনেকে মনে করেন গম্ভীর যেটা বলছেন সেটাই ঠিক, বরুণ চক্রবর্তী সুযোগ প্রাপ্য, স্পেশালি তিনি T20-তে যেভাবে নাকানি চোবানি খাইয়েছেন ইংরেজ ব্যাটসম্যানদের, সেটা দেখার মতো। এবার তিনি কি দলে জায়গা পাবেন? এখন অবধি চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে অফিসিয়ালি নেই, 12 তারিখ অবধি ভারত টিম চেঞ্জ করতে পারে। বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে ওয়ানডে সিরিজের জন্য। যদি ভালো বল করতে পারেন, ধরে নিতে পারেন দুবাইতে তার জায়গা বাঁধা, কিন্তু ভালো বল করতে হবে। প্রথম ম্যাচে খেলানো হলো না, আমার ধারণা কটকে তিনিও খেলবেন, তিনি এবং বিরাট কোহলি দুজনেই খেলবেন, কারণ বরুণ চক্রবর্তী না খেললে তার পরীক্ষাটা হবে কি করে। কেউ মনে করেন, আমি শুনেছি এর মধ্যে জাতীয় নির্বাচকেরাও আছেন, যে বরুণ চক্রবর্তী ওয়ানডের জন্য যথেষ্ট উপযোগী নন, কারণ T20-তে ব্যাটসম্যান তার বিরুদ্ধে নিয়মিত শট খেলে।
ওয়ানডে ক্রিকেটে তো অনেক সময় আছে ব্যাটসম্যানের কাছে, যারা সিঙ্গলস নিয়ে অন্যদিকে চলে যাবে, ঝুঁকি নেবে না। কাজে বরুণ চক্রবর্তী দেখা যাবে 10 ওভারে হয়তো 50 রান দিয়েছেন কি 55 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। মনে রাখতে হবে শুধু 10 ওভার বোলিং নয়, 40 ওভার ফিল্ডিং, অর্থাৎ 10 ওভারে কোনো বোলার যদি উইকেট না পায়, বাকি 40 ওভার তাকে ফিল্ডিং করতে হবে, এবং ফিল্ডিংয়ে সে যদি সেরকম টিমের রত্ন না হয়, সেই 40 ওভার সে টিমের বোঝা হয়ে যেতে পারে। হ্যাঁ, বরুণ চক্রবর্তী রিসেন্টলি আমরা দেখেছি যে কিছুটা ইমপ্রুভ করেছেন ফিল্ডিংয়ে। ফিল্ডিং কোচ দিলীপের কাছে তিনি খুব কী বলবো, যথেষ্ট পরিশ্রম করছেন, ট্রেন করছেন, কিন্তু যে ন্যাচারাল ফিল্ডারই নয়, তাকে কতটা বেটার করা যায়। কাজে বরুণ চক্রবর্তী কালকে খেলবেন, তাকে কিন্তু ইমিডিয়েটলি উইকেট নিতে হবে। বারবারটি আমরা দেখেছি স্পিনারদের অনেক সময় সাহায্য করে, তারা হয়তো সুবিধেই হবে, কিন্তু দ্রুত তাকে খেলার ওপর ইমপ্রেশন তৈরি করতে হবে। সিলেক্টরদের বোঝাতে হবে যে টি20-র মতো আমি ওয়ানডে ক্রিকেটেও অপরিহার্য। বাকি থাকছেন কে? বাকি থাকছেন তিনি রোহিত গুরুনাথ শর্মা। কিন্তু এই জায়গায় আমরা যেতে চাই একটা ছোট্ট বিরতিতে। বিরতির পর আবার এসে রোহিত বিরাট নিয়ে নানান কথা বলবো। ফিরে এলাম বিরতির পর। আপনারা কোথাও জাননি তো, রোহিত আর বিরাটের ফ্যানরা আরেকটু ওয়েট করতে হবে, কারণ আমরা এখন দেখে নেব যে 1xBet এই অ্যাপটা কি করে ডাউনলোড করতে হয়। একটু ওয়েট করুন, আবার বলছি, রোহিত এবং বিরাট ফ্যানরা নিরাশ হবেন না। লিংক যদি থাকে লিংকে ক্লিক করতে হবে, তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর iOS এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে, যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে, ওপেন অপশনে ক্লিক করুন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন, তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে, আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে। স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। এবার রোহিত শর্মার ফ্যানদের জন্য বলি যে রোহিত শর্মা সত্যি জীবনের একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেদিন আমাকে স্টার স্পোর্টসের একজন ভাষ্যকার কথায় কথায় বলছিলেন যে রোহিত কিন্তু এর আগেও খারাপ ফর্মের মধ্যে দিয়ে গেছেন এবং রিকভার করেছেন। আমি ওর সঙ্গে তর্ক করিনি, কিন্তু বলতে চাইছিলাম যে আপনি যে সময়ের কথা বলছেন সেই সময়কার প্রেশার আর এখনকার প্রেশার কমপ্লিটলি আলাদা। তখন রোহিত শর্মা কিছুটা এগিয়ে পিছিয়ে পড়েছিলেন, আবার ফেরত আসার চেষ্টা করছিলেন। রোহিত শর্মা নামটার প্রেশার তার উপর ছিল না, তিনি নিছকই ছিলেন এমন একজন তরুণ ক্রিকেটার যিনি কিছুটা জার্নি করে হঠাৎ করে মোগলসরাইতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, তিনি দিল্লির পরের ট্রেনের জন্য ওয়েট করছিলেন। এটা তা নয়, এটা দিল্লি পৌঁছে গেছেন, মসনদে বসেছেন, রাজসভায় হঠাৎ তাকে কেউ একটা ক্ষমতা নেওয়ার জন্যে চলে এসেছে, অর্থাৎ আক্রমণকারী চলে এসেছে। সারা পৃথিবী দেখছে যে তার তরোয়াল উঠছে না, এই প্রেশারটা আরও বেশি, এবং তরোয়াল উঠছে না মানে দীর্ঘদিন ধরে উঠছে না। যত বেশি ফেলিয়ার হচ্ছে তত বেশি তার উপর চাপ তৈরি হচ্ছে। রোহিত গুরুনাথ শর্মার ব্যাকগ্রাউন্ড যারা জানেন তারা জানেন যে উনি বোরিভেলি থেকে উঠে এসেছেন। ইউজুয়ালি মুম্বাইয়ের ক্রিকেটারদের যদি কেউ ইতিহাস খতিয়ে দেখেন পুরনো দিনের, তারা কিন্তু সবাই ইউজুয়ালি দাদার বেল্টে, খুব বেশি বাইরে থেকে আসেননি। সেই সময়কার ক্রিকেটাররা সবাই শিবাজি পার্ক থেকে লালিত হতেন, ইনক্লুডিং টেন্ডুলকার, ইনক্লুডিং এখনকার সিলেকশন কমিটির চেয়ারম্যান অজিত আগারকার, গাভাস্কর, সবাই ইউজুয়ালি শিবাজি পার্ক এবং তার আশেপাশের যে ঘিরে যে ক্রিকেটীয় উপগ্রহ তার বাসিন্দা। রোহিত শর্মা আসেন বোরিভেলি থেকে। বোরিভেলিটা শহরের অনেক বাইরে। আমাকে মিঠুন চক্রবর্তী একবার বলেছিলেন যে খান বচ্চনদের এরিয়া হচ্ছে এন্টায়ার বম্বে, কিন্তু ট্রেনটা যখন বোরিভেলি পৌঁছয় তখন আমার আর গোবিন্দার এরিয়া শুরু হয়। অর্থাৎ বোরিভেলি সাংস্কৃতিকভাবে অর্থনৈতিক অবস্থান অনুযায়ীও শহরের চেয়ে কিছুটা আলাদা, কিছুটা পেছনে। সেখান থেকে একটি অনুন্নত পরিবারের ছেলে, কোনো সন্দেহাতীতভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে রোহিত গুরুনাথ শর্মা শুধু বোরিভেলি থেকে উঠেই আসেননি, তিনি কিন্তু খান বচ্চনদের ডেরায় গিয়ে সেখানে জনপ্রিয় হয়ে গেছেন।
এবং তার যা ফ্যান বেস সেটা বিরাট কোহলির পরেই সারা পৃথিবী মিলিয়ে। সেই মানুষটা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা প্রায় অবিশ্বাস্য। বিরাট কোহলিরও একই অবস্থা। ক্রিকেটারদের কি হয় জানেন, এরা যতই নামি দামি ঐশ্বর্যশালী ক্ষমতাশালী হয়ে যান না কেন, নতুন করে যখন শুরু করতে হয় শূন্য থেকে শুরু করতে হয়। টেন্ডুলকার একবার বলেছিলেন যে আমি আমার 100তম সেঞ্চুরির জন্য আমায় যা ওয়েট করতে হয়েছিল, আমি তখন ভাবছিলাম আগের 99টা কি আমি নিজে করেছি। এটা কিন্তু এদেরও মনে হচ্ছে। এবং এখানেই একটা আম্বানি, একটা আদানি, একটা বিড়লা, একটা টাটার চেয়ে এইসব ক্রিকেটারদের জীবন আলাদা। অর্থাৎ কোথাও গিয়ে আপনি কোটিপতি হতে পারেন, আপনার একটা প্রাইভেট জেট থাকতে পারে, কিন্তু নতুন ইনিংস যখন শুরু করবেন তখন আপনাকে জিরো থেকে শুরু করতে হবে। এবং এক বলের নিষ্ঠুরতম খেলা, একটা ভুল করলেন কি আপনাকে একদম ধারাবীর বস্তিতে পাঠিয়ে দিল। অর্থাৎ আপনার মেরিন ড্রাইভে অট্টালিকা থাকতে পারে, কিন্তু আপনি যখন শুরু করছেন আপনি জানেন না যে আজকের ম্যাচের পর আপনার গন্তব্যস্থল কোথায় হবে। ক্রিকেটীয় গন্তব্যস্থল কি মেরিন ড্রাইভই হবে, নারিমেন পয়েন্টই হবে, নাকি ধারাবি হবে। এটাই হচ্ছে এই খেলাটার সবচেয়ে বড় রোম্যান্টিসিজম, সবচেয়ে বড় নিষ্ঠুরতা, সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তাই প্রতিদিন আবার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে পেছন ফিরে শুরু করতে হয় নতুন করে। মনে রাখবেন এই বিরাট কোহলি টি20 ফাইনালে ভারতের সর্বোচ্চ রানকারী, 2023-এর ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি রান করেছেন, এবং বিরাট কোহলি কিছুদিন আগে পার্থে একটা সেঞ্চুরিও করেছেন। তা সত্ত্বেও গত 29শে জুন যিনি বিশ্বকাপ হাতে তুলেছেন সেই রোহিত শর্মা, এবং যিনি সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন সেই বিরাট কোহলির আজকে একটা ঘূর্ণাবর্তের মধ্যে। এবং যদি আবার এরা ফেল করেন আরও বেশি প্রেশার বাড়বে বই কমবে না। এবং যারা যত ক্রিকেট খেলেন তাদের প্রেশারটা আরও বেশি বাড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবার কিন্তু গুঞ্জন শুরু হয়ে যাবে যে রোহিত শর্মা তুমি তাহলে রানই পাচ্ছ না, যদি তাহলে তুমি নিজেকে টিমে রেখেছো কেন? যেখানে বাইরে ঋষভ পান্ত বসে আছে সেখানে তুমি কি মনে করো তুমি খেলার যোগ্য? এরকম নানান প্রশ্ন ধেয়ে আসবে। তাই কালকে একটা পরীক্ষা আগের দিন নাগপুরে হয়ে গেছে, কালকে আবার ভারতের বেশ কিছু ক্রিকেটার, নামি দামি ক্রিকেটার ছুটির দিনে পরীক্ষা দিতে বসবেন। কার ভাল লাগে ছুটির দিনে পরীক্ষা দিতে? কিন্তু কিছু করার নেই। আজকের মতো এখানেই শেষ করি। আশা করব রোববার এই পরীক্ষায় মহাতারকারা পাশ করবেন। স্টেডিয়াম বুলেটিন থেকে বিদায় নিচ্ছি। আবার বলেছি যে প্রেজেন্টেড বাই 1xBat অ্যান্ড পাওয়ার্ড বাই UEM, গুড এডুকেশন গুড জব, অ্যাসিস্টেড বাই অ্যাসিওর হোম অ্যাপ্লায়েন্সেস। শুভরাত্রি, বিদায়।